বিষয়ক উপদেষ্টার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার মধ্যে এই সেন্সটাকে কাজ করবে না যে মানে সাংবাদিকদের উনি কতটুকু বলতে বলবেন কতটুকু বলতে বলবেন না, আর উনি যতটুকু বলতে বলবেন সেটাই কি আমাদের মেনে চলতে হবে আসলে? মানে আপনি কিভাবে দেখছেন? উনি কি বলেছেন আমি ওটাকে আপনাকে আরেকটু পড়ে শোনাই। আগে ওই লাইনটা উনি বলেছেন যে অনেক সাংবাদিক বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। আপনারা বলছেন এই সাহস কোথায় ছিল গত 15 বছর? তো এই যে দুটো বাক্য, এটা নিয়ে আপনার মূল্যায়নটা আমি একটু জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো যে আমি খুব আশ্চর্য হইনি তার এই বক্তব্যে। তার কারণ আমি তো, আপনি জানেন, দীর্ঘদিন প্রায় 45-46 বছর ধরে এই কাজই করতেছি। এবং আমি সব সব সময় দেখেছি প্রতিটা সরকারের আমলেই যারা এই ধরনের পদ পদবিতে থাকেন তারা এই ধরনের ওয়াজ নসিহত করে। এটা কোনো নতুন ব্যাপার না। তো এটা আমার ধারণা যে তথ্য মন্ত্রণালয় কোনো একটা স্ক্রিপ্ট রেডি থাকে, ওই স্ক্রিপ্টটি যখন যে চেয়ারে বসে তখন ওই স্ক্রিপ্টটা পড়তে থাকে। তো আপনার কথায় সেই জন্য আমি খুব একটা আশ্চর্য হই নাই যে সে এটা বলেছে। আর আপনার প্রশ্নের উত্তরে খালি একটাই কথা বলবো, যে সাংবাদিকদের কাজ হলো, মানে আমার বিবেচনায় বা আমি যে যাদের সাথে কাজ করবো, আপনি জানেন যে আমি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান পত্রিকার সংবাদদাতা ছিলাম দীর্ঘদিন। তো সেখানেও তারা যে কথাটা বলতো যে, এবং আমি নিজেও পরবর্তী জীবনে দেখেছি এটা, যে সাংবাদিকদের প্রধান কাজ হলো দুইটা। একটা হলো জনগণের স্বার্থের পক্ষে, অর্থাৎ যারা সাধারণ জনগণ তাদের স্বার্থকে প্রমোট করা, 1 নাম্বার কাজ। 2 নাম্বার, ক্ষমতাসীন যারা তাদেরকে জবাবদিহিতায় আনা। তার কারণ ক্ষমতায় গেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তারা নানান কাজকর্ম করতে শুরু করে। এবং স্বৈরাচারী সরকার বলে, গণতান্ত্রিক নামধারী শাসনকর্তা বা আহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারাও দেখলাম ওই একই কাজ করে। তারা সবসময় মনে করে কি, ক্ষমতায় আসার পরে যে এটা হলো আমার নিজের সম্পত্তি অথবা আমার বাপের সম্পত্তি, দেশটা। কিন্তু এটা যে জনগণের টাকা, এবং এটার জন্য যে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, আমরা যা খুশি তা করতে পারবো না, সেই কারণটা, সেইটাই আমাদেরকে নিশ্চিত করা। এখন তথ্য উপদেষ্টা যদি বলে যে আমরা প্রধান উপদেষ্টাকে নিয়ে এই ধরনের মন্তব্য, কোনো কিছু বলা যাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা তো কোনো প্রাইভেট সিটিজেন না, উনি একটা সরকারের প্রধান এখন, এবং উনি সরকারের বেতন ভাতা নিচ্ছেন। তার সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা যা আছে, উনি বিদেশে যাচ্ছেন সবকিছু। তো এটার তো প্রত্যেকটা জিনিসের পাই পাই করে আমাদেরকে হিসাব তাদের দেওয়া উচিত। আগের সরকারগুলো এখন বলতে পারে যে আগের সরকার তো দেয় নাই। ভাই, আগের সরকার তো স্বৈরাচারী ছিল। তো আপনি তো ভদ্রলোক মানুষ, এই 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 সরকারে যারা আছেন তারা সুশীল লোক, পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক আছে 5 জন। তো আপনাদের কাছ থেকে তো মানুষ স্বৈরাচারী শাসক যেগুলো করছে সেটা তো আশা করে। এখন আপনাদের, আমাদের কাজটা কি, সাংবাদিকের কাজটা কি? সাংবাদিকের কাজ হলো, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজকাল প্রচুর সমালোচনা হচ্ছে এই সরকারকে নিয়ে, যে তারা রেকলেসলি টাকা পয়সা খরচা করতেছে, কোনো আইন কানুনের ধার ধারে না, যা খুশি তাই করতেছে। তো এখন তারা তো আর মানে এই ক্ষমতাধরদের সামনে যেতে পারে না। কারা যেতে পারে? সাংবাদিকরা যেতে পারে, যেহেতু তাদের প্রেস কনফারেন্স ডাকে। তো সাংবাদিকদের কাজ হলো এই প্রেস কনফারেন্স বা এই যে তাদের সঙ্গে ক্ষমতাসীনদের যে ইন্টারাকশনটা হয়, এই ইন্টারাকশনের সময় সাধারণ মানুষের যে ধারণা বা বক্তব্য বা মেজরিটি যারা চিন্তা করে, সেইটা তাদেরকে কানে পৌঁছানো, এটা হলো তাদের কাজ। এখন এটাতে যদি কেউ ক্ষুব্ধ হয়, যেমন আমার উপরে অনেকেই ক্ষুব্ধ, এখন আমি দেখি আমার বন্ধু বান্ধব যারা বিদেশে বসে আছে বলে কি, আপনি সম্মানিত লোকের সম্মান দিতে জানেন না। তো আমার কথা, ভাই, আপনি ডাকাতি করবেন, চুরি করবেন, আপনি মিথ্যা কথা বলবেন, আর আমি এটা বলতে পারবো না? আমার কাজটা কি? আমার কাজই তো এই জবাবদিহিতা আদায় করা। তো এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বলি, যে দেখেন, কালকে দুটো সংবাদ দেখলাম। 1 নম্বর হলো যে তার যে প্রেস সচিব আছে প্রধান উপদেষ্টা শফিকুল আলম, তার ভাইকে, আপন ভাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে।
তো এটা তো একটা চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং স্বজনপ্রীতির একটা জ্বলন্ত উদাহরণ। তো এখন এখন শফিক এই সুযোগটা কেন কেন পাইলো বা তার সাহস হলো কিভাবে এটা করা? ওলা হলো সিম্পল কারণ যে ইউনূস সাহেব ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে উনি ওনার আপন ভাইপোকে, নিজের ভাইয়ের ছেলেকে উনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানাচ্ছেন। তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিচ্ছু নাই। তো তার মানেটা কি যে আপনি হাসিনা যা করতো, খালেদা জিয়া যা করতো, হোসেন মোহাম্মদ এরশাদ যা করতো, তারা ওই আত্মীয় স্বজনকে নিয়ে ঢুকাইতো এই সমস্ত। তো তাদের যদি স্বজন প্রীতির মানে অভিযোগে অভিযুক্ত করা হয় তা আপনাকে কেন করা হবে না? তা আর শফিক এই কাজটা কেন করবে? এটা তো জবাব দিয়ে মানে আমাদের কাদাই করতে হবে যে আপনি কোন বিবেচনায়। এখন বলবে কি উনি খুব যোগ্য লোক। ভাই, যোগ্য লোকের সংজ্ঞাটা কি এটা আমি একটু জানতে চাই। যোগ্য লোক হইতে হবে যে আপনি লেখা মানে ইংরেজি বলতে পারবেন, ইয়ে করতে পারবেন, স্যুট টাই করবেন, তারপরে আপনি ব্যুরোক্রেট হবেন, আপনি মেধাবী, অর্থাৎ এরা হলো যোগ্য লোক। আমার কাছে যোগ্য লোকের সংজ্ঞা হলো এই যে আপনি মোটামুটি মিডিওকর মানে চিন্তা ভাবনা বা লেখাপড়া হইলেই হবে, কিন্তু আপনার সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আপনার দেশপ্রেম। আপনি একটা আহ, মানে দায়িত্বশীল পদে আছেন, এই পদের যেন কোন রকম কোনো অপব্যবহার না হয়, এটার থেকে যেন কেউ অন্যায় সুযোগ সুবিধা না নিতে পারে, এবং কেউ নেওয়ার চেষ্টা করলে আপনি তাকে ধরবেন। এইটা 1 নাম্বার। 2 নাম্বার, দেখলাম কালকে আপনি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে মেট্রো রেলে, ওই মাথায় পড়ে একজন মারা গেছে। আচ্ছা, ভালো কথা, এটা একটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, ঠিক আছে। সেখানে দেখলাম ওই ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান সাহেব, উনি সবাই জানে যে উনি ভালো মানুষ, সৎ মানুষ, ঠিক আছে। উনি যে বললেন যে এই যে যিনি মারা গেছেন ওনার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া। আচ্ছা, এটা নিয়ে মানে এগুলো আমি খালি যখন দেখি তখন দেখলাম যে ও ঠিক আগের আমলে এরকম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতো হইতে আচ্ছা ঠিক আছে ওর 2 লাখ টাকা দিয়ে দাও, ওরে 5 লাখ। মানে জীবনের দাম, এবং কারো কোনো জবাবদিহিতা নাই। এই যে মেট্রো রেলের যে ঘটনাটা ঘটলো, এবং ওই যথারীতি একটা কথা শুনবেন, কি শুনবেন, একটা তদন্ত কমিটি করা হয়েছে, দোষীদের মানে চিহ্নিত করা হবে এবং শাস্তি দেওয়া হবে। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে কারো এই তদন্ত কমিটির রিপোর্টে কি আছে কেউ জানতে পারছে? কোনো কিছু হয় না। আগেও মানে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, ফিটনেস বিহীন গাড়ি চালাচ্ছে রাস্তায়, ড্রাইভারদের 2 নাম্বারই লাইসেন্স, এটার কোনো প্রতিকার নাই। যেমন যারা ক্ষমতায় বসে আছেন বা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা ওই একটা বিবৃতি দেবে যে না ঠিক আছে আমরা দেখতেছি এটা হবে সব, কিন্তু একটা জীবনটা চলে যাচ্ছে এটা। আচ্ছা, এই প্রসঙ্গে বলি 5 লক্ষ টাকা হলো জীবনের দাম। তো আপনি জুলকার নাইন সাহেব সাহেব বলে একজন সাংবাদিক, সবাই তাকে অলমোস্ট চেনে এখন, উনি একটা স্ট্যাটাস দিছে, সেখানে দেখলাম যে ইউনূস সাহেব প্রায় প্রায় 37 না 38 জন লোক নিয়ে উনি লন্ডন গেলেন। কি কারণে গেলেন কেউ জানে না। পরে দেখলাম যে তারেক রহমানের সাথে বৈঠকে তার মেন এজেন্ডা ছিল। যা হোক, সেখানে উনি প্রতি রাতে হোটেল ভাড়া দিচ্ছে প্রায় 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা মানে কি 4 দিন 4 রাত ছিলেন ওখানে, মানে 40 লক্ষ। আর তার যে নিরাপত্তা উপদেষ্টা ওখানে তার কি কাজ সেটাও আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না, খলিলুর রহমান, তার হোটেল ভাড়া ছিল প্রতি রাতে 8 লক্ষ টাকা। কেমন? তাহলে 32, এই 72 লক্ষ টাকা খালি এই 2 জন দিয়েছে রাত্রে হোটেল ভাড়া। মানে এখন আপনি চিন্তা করেন যে একটা মানুষ মারা গেছে তা থেকে তাকে দিচ্ছে 5 লাখ টাকা। ঠিক আছে, হয়তো টাকার অঙ্কে এগুলা ইয়ে হবে না, হয়তো আরো বলেছে যে তার পরিবারের চাকরি দেওয়া। তো আমার প্রশ্ন, এগুলো যখন আমি দেখি বা শুনি তখন খালি আমার একটাই কথা মনে হয় যে এই শাসক গোষ্ঠীর চরিত্র কি সব জায়গায় সব সময় একই থাকবে? এরা কি কোনোদিন মানবিক হবে না? এরা মানে এই কষ্টটাই আমার সব সময় লাগে, বুঝলেন। ইউনূস সাহেবের মতো এরকম লোক, ফজল কবির খান সাহেবের মতো এরকম মানে ভালো মানুষের, তাদের মুখেও আপনি ওই আগের সরকারগুলোর বয়ান শুনবেন, একই ন্যারেটিভ, একই বয়ান। তো আমরা সাধারণ মানুষ কোথায় যাবে? এখন আমাদের কাজ তো এইগুলাকে হাইলাইট করা, এগুলাকে জনগণকে জানানো যে এই কাজগুলা ঠিক হচ্ছে না। এখন মাহফুজ আলম কি বলতে পারে যে আপনি এগুলা বলতে পারবেন না? তাহলে আপনি আইন করেন, সংসদের ইয়েতে আইন করেন যে এদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। যেমন থাইল্যান্ডে আইন আছে যে রাজার বিরুদ্ধে কোনো কিছু বললে আপনাকে জেলে নিয়ে যাবে। তো এরকম আইন বানান। না, আইন কিভাবে করবে? তাদের তো সংসদই নাই।
তারা তো বলতেছে যে তারা যা বলবে সেটাই আইন, কারণ তারা নাকি একটা অন্যরকম সরকার, তাদের সবকিছু বলার অধিকার আছে, তাদের সংবিধান আ- ছুঁড়ে ফেলার অধিকার আছে, সংবিধান লঙ্ঘন করার অধিকার আছে। তো এখন আপনি যেটা বললাম যে আমার মাঝে মাঝে মনে হয় যে এই ক্ষমতার চেয়ার বড় ডেঞ্জারাস একটা জিনিস। এরা মানুষ এরা মানুষকে অমানুষ মানে হিসেবে তৈরি করে, অমানবিক হিসেবে তৈরি করে। না, আমার সবচেয়ে কষ্ট দেখেন এই সরকারটার প্রতি আমাদের কত, আপনারও নিশ্চয়ই অনেক আশা ছিল, আর সাধারণ না, আমি জনগণের এখানে অনেক। থামাই আপনাকে। আপনি যে কথাটা বললেন যে আপনার কাছে মনে হচ্ছে যে ক্ষমতার চেয়ার মানুষকে অমানুষ করে ফেলে, তার মানে এটা যখন আপনি বলেন তখন কিন্তু আপনি ধরে নিচ্ছেন এই লোকগুলো আগে আসলে খুব সুন্দর মানুষ ছিল, ক্ষমতায় বসে অমানুষ হয়ে গেছে। কিন্তু আমি যদি ওটা একটু ঘুরিয়ে বলি যে এই লোকগুলোর যে প্রকৃত চেহারা এই চেয়ারে বসার পর সেটা বেরিয়ে পড়ে। না, আমার মনে হয় আমি আপনার সাথে 100 ভাগ একমত এই ব্যাপারে। আসলেই সত্যিকার অর্থে যদি মানুষ বিবেকবান হয়, তারা তারা যে চেয়ারেই বসুক না কেন, তারা বিবেককে আগে অগ্রাধিকার দেবে। তারা কোনো হুম। অন্যায় কাজ করবে না, তারা এগুলো করবে না। আপনি মানে কল্পনা করতে পারেন যে এখন ঘুষ দুর্নীতি কি পর্যায়ে, মানে ব্যাপকভাবে বেড়ে গেছে সব জায়গায়। আচ্ছা, আপনি তারপরে একটা ইয়েতে দেখলাম যে শেখ বশির উদ্দিন, যে ওই বাণিজ্য উপদেষ্টা, তিনি দেখলাম আর কি একটা ফেসবুক পোস্টে যে একদম উল্লেখ করে দিচ্ছে সে বেক্সিমকোর এভিয়েশনের যে ছিল সেটা সে দখল করছে। তারপরে এরকম আরো অনেক কিছু মানে ইয়ে টিয়ে করে সেগুলোকে সে নিয়ে এসেছে। এখন এই শেখ বশিরউদ্দিন সম্পর্কে ফজলুল কবির খান সাহেব বিশাল সার্টিফিকেট দিলেন যে তার মতো এরকম এফিসিয়েন্ট ভালো সব। এখন আপনি কোথায় যাবেন বলেন? তো আপনি যখন একটা মানুষকে এরকম মানে সার্টিফিকেট দেন, আর তারপরে আমরা যখন জনগণ দেখতে পাই যে এই ধরনের অনৈতিক এবং দুর্নীতির কাজগুলো তিনি করছেন, তাকে আমরা কি বলবো? আমাদের কাজ না সাংবাদিক হিসেবে এগুলো হাইলাইট করা? আমাদের কাজটাই। হুম। এখন মাহফুজ আলম আমাদেরকে বলে দিবে যে তুমি এটা বলতে পারবে না? তুমি মাহফুজ আলম, তুমি আচ্ছা, কে? আমি আরেকটা প্রশ্ন একটু তুলতে চাই। মাহফুজ আলমের ওই অনুষ্ঠানে যে দুটো নতুন টেলিভিশনের লাইসেন্স উনি দিয়েছেন, আগে উনি বহুবার বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে ওনার আমলে নতুন কোন টেলিভিশনের লাইসেন্স দেওয়া হচ্ছে না, যেহেতু গণমাধ্যম বিষয়ক একটা সংস্কার কমিশন আছে, তারা যে মানে রিপোর্টটা দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, তার আলোকেই পরবর্তী সময় দেওয়া হবে। কিন্তু দেখা গেল উনি দুটা লাইসেন্স দিয়েছেন, এবং সেই দুটো লাইসেন্স দিয়েছেন আগের সরকার যে নিয়মে দিত, যে নিয়মটা আমরা সমালোচনা করতাম সেই নিয়মেই। এবং যাদেরকে দিয়েছেন তারা খুবই জুনিয়র পর্যায়ের দুজন সাংবাদিক, এবং তাদের সেই অর্থনৈতিক একটা প্রতিষ্ঠান চালানোর মধ্যে যে অর্থনৈতিক সক্ষমতা থাকা দরকার তাদের তাও নেই। এখন এই ব্যাপারে যুক্তি দিতে গিয়ে মাহফুজ আলম বলেছেন যে তারা নাকি নতুন ধরনের বিকল্প মিডিয়া দিচ্ছে। এখন এই বিকল্প মিডিয়াটা কি, এই জিনিসটা তো আমি নতুন শুনলাম, আপনি কি জানেন বিকল্প মিডিয়া বলতে উনি কি মিন করেছেন আসলে? না, এটা আমি জানি না, তবে অনুমান করি যে মাহফুজ আলম যেটা বলেছে যে তারা তো বলে যে আগের স্বৈরাচারী সরকারের দোসররা সমস্ত টেলিভিশন খবরের কাগজের মালিক, তো সেখান থেকে আমাদের সরে আসতে হবে। ভালো কথা, আমরাও এটা মানে সমর্থন করি, কিন্তু কথা হলে আপনি কি প্রক্রিয়ায় মানে এই লাইসেন্স গুলো দিচ্ছেন, সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আপনি যদি আগের সরকারের মানে প্রক্রিয়া অনুসরণ করে একই কাজ করেন, তাহলে আপনার সঙ্গে আগের সরকারের পার্থক্যটা কি? আর আমি আরেকটা কথা বলবো, টেলিভিশনের লাইসেন্স নেওয়া এটা জুনিয়র সিনিয়র সাংবাদিকের ব্যাপার না। আপনার নীতিমালা থাকবে, সেই নীতিমালার মানে অনুসরণ করে আপনি দেবেন। আপনি তাদেরকে প্রথমেই বলতে পারেন যে ভাই তুমি টাকা পাবা কোথায়, তুমি তুমি যে এই জিনিসটা শুরু করবা, তোমার এটার ফান্ডিংটা কে করবে? তো ফান্ডিংটা যখনই আপনি যদি এই ইনভেস্টিগেশন করেন, দেখবেন যে অনেকেই তখন সরে গেছে। তার কারণে এগুলো সব কালো টাকা, 2 নম্বরই পয়সা। তো এখন এরাও এই একই কাজ করছে। তো আমার খালি একটাই কষ্ট যে দেশের মানুষ যাবে কোথায়, কার কাছে যাবে? আমরা এত আশা করলাম যে এত আন্দোলন, এত রক্তপাত, এত মৃত্যুর পরে হয়তো এবার একটা দেশ ভালো একটা কিছু হবে, কিন্তু কি দেখতে পেলাম? ইউনূস সাহেব আসার 2 মাসের মধ্যেই সমস্ত রকম আইন কানুনের তোয়াক্কা না করে একের পর এক তার নিজের স্বার্থ এবং তার গ্রামীণ ব্যাংক, অর্থাৎ তার প্রতিষ্ঠিত যে ব্যাংক, সেই স্বার্থকে তিনি প্রাধান্য দিচ্ছেন জাতীয় স্বার্থে। তিনি কোনো আইন মানবেন না, তিনি বিচার বিভাগ মানবেন না,
তারপরে আইনের শাসনকে প্রভাবিত করবেন। এই যে তার যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আমি অনেকবার লিখেছি এবং বলেছি, খালি বলবে যে এরকম মেধাবী লোক পৃথিবীতে আর নাই, খুব ভালো কথা, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কথা হলো যে তার সঙ্গে তার ব্যাপারে একটা ঘোরতর মানে অভিযোগ আছে যে সে একটা পরকীয়ার সঙ্গে জড়িত ছিল, এবং তার পরিণতিতে একটা স্বামী স্ত্রীর দ্বন্দ্বে দুইজনই মারা যায়, একজন আত্মহত্যা করে আর একজনকে গুলি করে মারে। তো এইরকম একটা ঘটনা তখন পত্র পত্রিকায় আসছে, আমি তিনবারে, একবার তারিখ দিয়ে দিয়ে লিখেছি। তো আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন, আপনি যখন তার অ্যাপয়েন্টমেন্টটা দেন, তখন আপনি এই ব্যাকগ্রাউন্ড গুলো চেক করবেন না কি? তো এখন আপনি বলতেছেন উনি অনেক মেধাবী, কি মেধাবীর যে কি প্রমাণ দিছে এ পর্যন্ত আমরা কোনো কিছু জানি না। প্রথমে বললো যে রোহিঙ্গা সমস্যার সমাধান সে করে ফেলবে, কিছুই হলো না। তারপরে ওই ইন্ডিয়ার সাথে মিয়ানমারের সঙ্গে সমস্ত ইয়েছে সে করে ফেলবে, কিছুই হলো না। কেমন? তো আপনি এখন এই ধরনের বাকওয়াস কথাবার্তা বলে আপনি একজন মানে খুনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আছে এরকম একজনকে আপনি উপদেষ্টা পর্যায়ে নিয়োগ দিলেন, উপদেষ্টার পদমর্যাদায়। এখন আপনি খালি একটাই কথা বলবো আমি, যে আপনি তো আইনকে তাহলে মানে আইনের নিজস্ব গতিতে চলতে দিচ্ছেন না। আচ্ছা, উচিত ছিল আরেকটা তো বিষয় আমি আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই। আপনি দেখেছেন যে এর মধ্যে আরপিও সংশোধন হচ্ছে, এবং আরপিও সংশোধন হয়ে সেখানে অলরেডি এটা আপনার উপদেষ্টা পরিষদের মিটিং এ পাস হয়েছে, এখন যাবে অধ্যাদেশ হওয়ার জন্য রাষ্ট্রপতির সিগনেচারে। এখানে একটা বিষয় কিন্তু বলা হয়েছে যে প্রার্থীদেরকে তাদের দেশে এবং বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে হবে, এখানে বলা হয়েছে। তো যিনি সংসদ সদস্য হতে চান তার জন্য যদি সম্পদের হিসাব দেওয়াটা বাধ্যতামূলক হয় দেশে এবং বিদেশে যত জায়গায় থাকুক না কেন, তাহলে যারা নাকি তারও চেয়ে বড় পদে আছেন, মন্ত্রী হচ্ছেন, উপদেষ্টা হচ্ছেন অথবা হয়েছেন, তাদের সম্পদের হিসাব আমরা জানতে চাইতে পারবো না কেন? এবং এই সরকার কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই প্রথমে বলেছিলেন সকলকে সম্পদের হিসাব দিতে হবে। ওই সময় যিনি জনপ্রশাসন সচিব ছিলেন মুখলেসুর রহমান সাহেব, উনি একবার বললেন যে নভেম্বরের 15 তারিখের মধ্যে, গত বছরের কথা বলছি, সবাইকে সম্পদের হিসাব দিতে হবে। সে এক সবাইকে, উপদেষ্টা থেকে শুরু করে সবাইকে। তো তারা তো কেউ হিসাব টিসাব দিচ্ছে না, এর কারণটা কি? হিসাব কি করছে নাকি হিসাব মিলাতে পারছে না, কোনটা? আচ্ছা, এটার এটার কারণ খুব সিম্পল। প্রথম কথা হলো এরা কেউই মানে সৎ লোক না, এটুকু বোঝা যাচ্ছে। হুম? প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পরে 8 তারিখে উনি শপথ নিলেন, অগাস্টের 2024 সালের 8ই আগস্ট শপথ নিলেন, 13 তারিখে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন যে স্বচ্ছতার মানে কথা বিবেচনা করে আমরা আমি সহ অন্যান্য সবাই এবং সরকারের উচ্চ কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাই জনসমক্ষে সম্পদ বিবরণী প্রকাশ করবেন, এবং উনি বললেন যে আমি এটা করব। তারপরে আমি অন্তত মিনিমাম 20 বার এটা নিয়ে লিখেছি যে আপনি নিজে জাতির কাছে ওয়াদা করে আপনি এই সম্পদের বিবরণ প্রকাশ করছেন না কেন? আচ্ছা, এটার কোনো উত্তর নাই। তার যে এত তথাকথিত সাংঘাতিক এফিসিয়েন্ট প্রেস টিম আছে, তারা এটা নিয়ে একটা কথা বলে না, একটা সাংবাদিক তাদেরকে প্রশ্ন করে না যে উনি, এটা তো একটা গুরুতর ব্যাপার। আমি এটা প্রসঙ্গে লিখেছিলাম যে ইউনূস স্যার, আপনি অনুগ্রহ করে এটা করেন, তার কারণ এটা যদি করতে পারেন তাহলে পরবর্তী সরকারে যারা আসবে বা প্রধান হবে তাদের মধ্যে একটা অব্লিগেশন থাকবে যে জনসমক্ষে প্রকাশ করা। তখন আমরা বুঝতে পারবো যে কার সম্পদ কমলো না বাড়লো, তাতে করে দুর্নীতি কম। এবং উনি সেটা স্বীকারও করলেন যে এটা করা হবে, কিন্তু করলেন না। দেখেন, এখন প্রধান উপদেষ্টা যদি না করে, তো অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী বা অন্যান্য তারা বলবে উনি তো করেন নাই, আমরা কেন? তার মানে বোঝা যাচ্ছে কি, বোঝা কেন করতেছে না। এখন এটা প্রসঙ্গে আরেকটা কথা বলি। গত 14ই সেপ্টেম্বর উপদেষ্টা ফজল কবির খান প্রথম আলোকে একটা সাক্ষাৎকার দেন, অনেক খোলামেলা কথা, তার মিনিস্ট্রিতে কি দুর্নীতি হচ্ছে, কেন হচ্ছে, এগুলা উনি। তার মধ্যে একসময় একজন ওই সাংবাদিক জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের তো ইয়ে করার কথা, সম্পদের হিসাব দেওয়ার, জনসমক্ষে প্রকাশ করার কথা, কেন করছেন?
তখন উনি একটা কথা বলেন, হুইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট। উনি বলেন যে এটাতে বিতর্ক সৃষ্টি হবে। আচ্ছা, সাংবাদিকতার মান কোন পর্যায়ে নামছে, এবং সাংবাদিকের ইমিডিয়েটলি ফলো আপ কোশ্চেন করা উচিত ছিল যে বিতর্ক কেন, এটা আপনি এক্সপ্লেন করে সে কিছু। আচ্ছা, সে না করাতে গেল। আচ্ছা, বিতর্ক কেন হবে? বিতর্ক তার মানেটা কি? তার মানে আপনার নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যেটা মানুষ জানলে এটা নিয়ে কথাবার্তা হবে। তা আপনি যদি সৎ হন, আর প্রায় শোনেন না যে ইউনূস সাহেবের তো কিছু নাই, ওনার গাড়ি নাই, বাড়ি নাই, সম্পদ কিচ্ছু নাই। আচ্ছা, যে লোকটা কোনো কিছু নাই তার সম্পদ বিবরণী প্রকাশ তো সবার আগে করা উচিত, আমার কিছু নাই। হম। তো আপনি এই ধরনের ধাপ্পাবাজি, ধান্দাবাজি করে আপনি সমস্ত দেশের জনগণকে একটা ইয়ের মধ্যে, মানে চক্করের মধ্যে ফেলছেন যে ওনার চেয়ে ভালো মানুষ হয় না, উনি সৎ মানুষ। ভাই, সততা কাকে বলে? আপনি যদি সৎই হবেন তাহলে আপনার সম্পদ মানে প্রকাশ করতে আপনার ভয়টা কেন হবে? ভয় লাগবে কেন? তো এই ধরনের জবাবদিহিতা যতদিন না আসবে, আমাদের নেতা নেত্রীদের এই সততা বা বিবেক যতদিন না আসবে, ততদিন আমার তো মনে হয় কোন রকম আপনি ওই সনদ করেন, সংবিধান সংশোধন করেন, কোনো কিছুই করতে হবে। তার কারণ যারা করবে এটা, তারা যদি বেসিক্যালি ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট হওয়া মানে কি টাকা চুরি করতেছে তা না। ডিসঅনেস্ট কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি আরো খারাপ, যে আপনি দেখতেছেন চোখের সামনে সব এগুলা হচ্ছে, আপনি বলতেছেন আমি সৎ লোক। তা আপনি সৎ লোক ইউনূস সাহেবকে কি একবার বলছেন আমি ফজল কবির খান কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদ সালেউদ্দিন আহমেদ, এরা তো সবাই সৎ শিক্ষক ছিল, সবাই আবরার সাহেব, তো এরা কি একবারও বলছেন যে স্যার আপনি এই কাজগুলো কেন করতেছেন? আপনি জাতির সঙ্গে তো বেইমানি করতেছেন, তখন আপনি তো জাতিকে আহ, ওয়াদা করছিলেন যে আপনার সম্পদ বিবরণী প্রকাশ করবেন, আপনি কেন করতেছেন না? কেউ কিন্তু ওই যে বলে না কেন যে তাদের ওই বিদেশে যাবে, 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে থাকবে, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করবে, এই জন্য বলে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, সিনিয়র সাংবাদিক